নমো তচ্ছ ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। উপাসক, আমাদের পেজ নাম্বার মনে আছে? বন্দনা ভান্তে মঙ্গলক 270 রূপ সমর্থন, এটা আজকে আবার আলোচনা করার কথা ছিল। 270 ষোলো পাইছেন ভান্তে? হ্যাঁ, রূপ সমুত্থান। এখানে রূপের সমুত্থান বলতে কিছু না হইতে, কিছু না, এই জায়গাটাকে দুই সাইডে দুইটা কমা কমা দিয়ে আলাদা করে চিহ্নিত করা হয়েছে, সবাই খেয়াল করেন। মানে কিছু না, একদম শূন্য বা খালি, কোনো কিছু নাই, এমন অবস্থা হইতে রূপের উৎপত্তি নহে। এই কথাটা কেন লিখছে দেবেন বাবু? কারণ অভিধর্ম চর্চা করলে রূপের সমুত্থান বা উৎপত্তি চর্চা করলে দেখলে আপনারা তখন একটা বিষয় খেয়াল করবেন, সেটা হচ্ছে যে চারি মহাভূতের কারণে প্রাকৃতিকভাবেই এই রূপের উৎপত্তি বা সমুত্থান ঘটে। প্রাকৃতিকভাবে যে ঘটে, কিভাবে ঘটে, কিসের কারণে ঘটে? একেবারে কি শূন্য থেকেই এটা হয়ে যায় এরকম? যদি এরকমটা আমাদের বই পড়লে বা পড়াতে এরকম মনে হতে পারে, এই জন্যই আমাদেরকে প্রথমেই বলা হচ্ছে যে কিছু না থেকে এই রূপের উৎপত্তি নয়। তার মানে কিছু হ্যাঁ থেকেই সৃষ্টি, কিছু আছে সেখান থেকেই এই রূপের সৃষ্টি। এর পর্যন্ত কি বুঝছেন? দিবেন বাবু, কেটে আবার ঢুকেন, আপনার বুঝা যাচ্ছে না কিছু 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 একটা কারণে। আচ্ছা, তোমার মিউট করা ছিল। না, আবার কেটে ঢুকেন। আচ্ছা, ঠিক আছে।
ও আপনার এখানে নেটওয়ার্ক সমস্যা যে নাকি আমার এখানে কি জানি। আমি তো শুনতেছি। এখন ঠিক হয়েছে, আমার এখানে সমস্যা আছে। তার মানে এই কথাটার মাধ্যমে কি আমরা বুঝবো তাহলে, হ্যাঁ কিছু থেকেই কোন একটা বিষয় আছে, এমন একটা কিছু আছে যেটা থেকে এই রূপের উৎপত্তি, এই কথাটাকে, এই কথাটার মাধ্যমে এরকমও কি আমরা বুঝবো? হ্যাঁ, এখন মানতে এটা কিছু একটা থেকে উৎপত্তি হচ্ছে ঠিকই, কিন্তু সেটা কি? এমনি সমস্যাটা আপনি এই জায়গাটার সমস্যাটা বুঝতে পেরেছিলেন কালকে? না মানতে কালকে মানে বুঝিনি। আপনি যেগুলো বলছেন ওইগুলো মোটামুটি বোঝা গেছে, কিন্তু এখানে বইয়ে যেটা লেখা সেটা বুঝিনি। এটা এক সাইড, আমি কালকে বলছি যে এক সাইড, আজকে আবার আর এক সাইড বলতেছি। দেখেন, তার মানে কিছু একটা থেকে সৃষ্টি হয়েছে, এই কথার মাধ্যমে এটাই আবার প্রমাণ হচ্ছে না? হ্যাঁ মানতে। তা আমরা জানি যে কিছু থেকেও কিছু, এগুলো হয় নাই, এটাও আমরা জানি খুব ভালো করে। এগুলো চারি মহাভূতের কারণে আপনা আপনি ভাবে সংযোজিত হয়ে যায়। চারি মহাধাতুর মধ্যে একটারও অবর্তমানে এদের অস্তিত্বও খুঁজে পাওয়া যায় না। মানতে বিষয়টা এই অতি সূক্ষ্ম, অতি সূক্ষ্ম, এবং এটা বোঝাটাও অত্যন্ত দরকারি, অত্যন্ত প্রয়োজনীয়। এবং এই জায়গাটা বারবার প্রশ্ন উত্তর এর মাধ্যমে যদি আপনি আলোচনা না করেন, আর বুঝবেনও না। মানতে হুম এই ক্ষেত্রে আবার এই প্রশ্নটাও আসতে পারে যে এই চারি মহাভূত এটা কি, মানে এটাও তো একটা সৃষ্টি হয়েছে, এটা কিভাবে সৃষ্টি হলো? এটা প্রকৃতির সৃষ্টি, প্রকৃতি অটোমেটিক ভাবে সৃষ্টি করেছে। একটা বুঝলে এটাও হয়ে যাবে, মানে এই জায়গাটার মধ্যে হাত দিলে আপনি পুরো পরিপূর্ণভাবে পুরোটা আপনার আয়ত্তভূত হয়ে যাবে। ওই চারি মহাভূতের উৎপত্তি সম্পর্কেও আয়ত্ত হয়ে যাবে। তখন মানতে যদি এরকম যদি বলা হয় যে তার প্রকৃতিটাও তো কি একটা সৃষ্টি, এই এটা প্রকৃতিটাও কিভাবে হয়েছে? এই চারি মহাভূতেরই সৃষ্টি। আবার চারি মহাভূতকেও সৃষ্টি করে প্রক্ষান্তরে প্রকৃতি। আচ্ছা। এবার আমরা মূল আলোচনাতে আসি। হ্যাঁ, হ্যাঁ বন্ধু। আমাদের সৌরজগৎ উৎপত্তি বা সৌরজগতের অবস্থান অবস্থিতি ঠিক এই পরিবেশের মধ্যে, এই জায়গার মধ্যে নির্দিষ্টভাবে আছে বলে আমাদের পৃথিবী এমন হয়েছে। পৃথিবীটা সবুজ হয়েছে, পৃথিবীতে পানি আছে, পৃথিবীতে আমরা বাঁচার মতো যা যা কিছু উপাদান দরকার তা কিছু আছে। তাইলে এটা এই সৌরজগতের এটা দান না, পৃথিবীর বর্তমান এই অবস্থা। হ্যাঁ বন্ধু। তাইলে এবার বলেন সৌরজগৎ থেকে কিভাবে? এই সৌরজগৎ কেউ ঠিক এরকম, আমরা যেমন এখানে পৃথিবীতে বসে শুধু সৌরজগৎ পর্যন্ত চিন্তা করতে পারতেছে আমাদের বিজ্ঞানীরা, বুঝছেন? তো কিন্তু বুদ্ধের ভাষায় এগুলো এই মঙ্গলক বুদ্ধের ভাষাতে এই অনন্ত চক্রবাল আমরা শুনেছি না? হ্যাঁ বন্ধু। অনন্ত চক্রবাল চিন্তা করতে পারতেছে, তার মানে অনন্ত পৃথিবীও বুদ্ধ চিন্তার বাইরে নয়। অনন্ত চক্রবাল যেহেতু চিন্তা করছে, অনন্ত পৃথিবীও বুদ্ধের চিন্তার বাইরে নয়। এরা দৃশ্যমান এগুলো দিয়ে করছে, আর বুদ্ধ তো অদৃশ্যমান, পুরো
অরূপবচর ব্রহ্মলোক পর্যন্ত চিন্তা করে বসে আছেন। এটাও বুদ্ধের ভাবনার বাইরে নয়। আচ্ছা যাই হোক, এটা অন্যদিকে যাচ্ছে। আবার আমরা এই চারি মহাভূত বুঝতে হলে, তাইলে এই সৌরজগৎ সৃষ্টি হওয়ার জন্য, পৃথিবী সৃষ্টি হওয়ার জন্য, পৃথিবীর এরকম আলো বাতাস এগুলো সবকিছু তৈরি হওয়ার জন্য এই প্রত্যেকটা গ্রহ নক্ষত্র এদের অবদান রয়েছে। কিভাবে বলেন এখন? যেমন আপনি নিশ্চয়ই জানবেন, এই যে আমাদের জোয়ার ভাটার কার্যক্রমগুলো, এগুলো সূর্যের না, চাঁদের এবং সূর্যের আকর্ষণ বিকর্ষণের ফলে এগুলো উঠানামা করতেছে। একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে পানিগুলো উঠে যায়, ফুলে যায়। আবার নির্দিষ্ট সময়ের পরে চাঁদের অবস্থানকে কেন্দ্র করে মাঝে মধ্যে পূর্ণ জোয়ার, মাঝে মধ্যে কম জোয়ার, এগুলো খেয়াল করেছেন নিশ্চয় কোনোদিন? হ্যাঁ, এই জোয়ার ভাটা খেয়াল করেছেন না? এই জোয়ার ভাটা এগুলো এই একটা চুম্বকীয় ওই ইয়াগুলোর কারণে, প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের আকর্ষণ বিকর্ষণের কারণে এই ঘটনাও এখানে ঘটে থাকে, বুঝছেন? এবং এগুলো এভাবে জমাটকৃত সংযোজিত হওয়ার পিছনে প্রত্যেকটা কিছুর এরকম একটা কারণ রয়েছে। আমি আপনাদেরকে একবার একটা দিয়েছিলাম, উদাহরণ দিয়েছিলাম। উপরে নিচে চুম্বক রেখে মাঝখানে লৌহখণ্ডকেও ভাসিয়ে রাখা যায় বা চুম্বক খণ্ডকেও ভাসিয়ে রাখা যায়। ওরকম একটা পরিবেশ তৈরি করলে, কিন্তু যে কোনো একটার কাছে আসলে দুরুম করে এসে নিচে পড়ে যাবে বা উপরে উঠে যাবে, এরকম ঘটে যাবে না? কিন্তু আর ঠিক মাঝখানে করে রেখে দিলে এদিকেও যেতে পারে না, এদিকেও যেতে পারে না, মাঝখানের মধ্যে শূন্যের মধ্যে বাঁচতে থাকে। এটা যেরকম একটা এই ধাতব শক্তির এরকম একটা শক্তি, ঠিক আমাদের পুরো পারিপার্শ্বিক সমস্ত ব্যাপারগুলোকে কেন্দ্র করেও এরকম একটা শক্তির আকার ধারিত হয়। যেমন সূর্য থেকে এখন বর্তমানে এই পৃথিবীর তেজধাতু এটা আসতেছে, অন্যান্য গ্রহ থেকে অন্যান্য ধাতব পদার্থের প্রভাব এখানে পর্যবসিত হতে গিয়ে এই চারি মহাভৌতিকের কারণে আমাদের এই যে এই মহাশূন্যের মধ্যে ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র আকারে অদৃশ্যমান অবস্থায় এরকম পদার্থরাজি, পদার্থ কণা বিদ্যমান আছে। এই যে পদার্থ কণা বলতেছি, এই পদার্থ কণা মূলত চারি মহাভূত না থাকলে এটা থাকে এমন বলারও আবার অবকাশ নাই। সেজন্য কথাটা খুব সাবধানে বুঝতে হবে। এই চারি মহাভৌতিক শক্তি বা চারি মহাভৌতিক অবস্থার বিবর্তনে এখানে যে মহাশূন্যের মধ্যে যে পদার্থ কণা ছিল আছে এমনও বলা যাবে না। বেশি কঠিন হয়ে যাচ্ছে? কিছুটা জানতে এই এখানে চারটা মহাভূত, এই চারটা মহাভূতের কারণে এখানে একটা পরিবেশ তৈরি হয়েছে। এই পরিবেশ যেমন আমি কালকে পানির উদাহরণ, বরফের টুকরা আমি গ্লাসে রেখে যখন পানিতে রাখবো, এর আগে আপনি অক্সিজেন আছে, এই অক্সিজেনগুলো এইভাবে পানি হয়ে গেছে, এখানে পানি ছিল, এটা আপনি বলতে পারতেন? জানেন আপনি এখন আপনার সামনে টেবিলের মধ্যে গ্লাস রাখেন, বরফের গ্লাস, দেখবেন চারিপাশে ইয়া হয়ে গেছে, কি পানি এসে গেছে। এটা কোত্থেকে আসলো? এটা এখানে বাতাস আকারে ছিল, পরিবেশ পেয়েছে, এগুলো পানি হয়ে গেছে। এটা বুঝছেন এখন? ঠিক এরকম পুরো জাগতিক সমস্ত বিষয়ের সৃষ্টি রহস্য হচ্ছে এটা। ওই যে রকম যখন যে পরিবেশ তৈরি হবে সেখানে এভাবে পানি জমাট হয়ে যাবে। আমি পানির কথা বললাম আর কি। পুরো ধাতবীয় সমস্ত বিষয় যেগুলো সংযোজিত হয় এই পরিবেশের কারণেই সংযোজিত হয়। এখন বুঝছেন? এটাকে সংযোজিত করে এবং ওই যেমন এখানে আমরা গ্লাসের উদাহরণ দিলাম বা বরফের উদাহরণ দিলাম, এই বরফকেও সংযোজন করেছে আরো এরকম চারি মহাভূত, এবং
ওই বরফকে কে তৈরি করেছে? আরো এরকম 4 মহাভূত। এভাবে এটার কোনো সীমা পরিসীমা শেষ কোনো নাই। এটা আদি অন্ত বিরহিত। আমরা জন্মচক্রের বেলায় যেমন আদি অন্ত বিরহিত দেখেছি, এটার সূচনা কোথায়, শুরু কোথায়, শেষ কোথায় যেমন খুঁজে পাওয়া যায় না, ঠিক এই রূপের ব্যাপারেও এটা কোত্থেকে ওই থেকে আসা শুরু হয়েছে, এটা প্রথম কে বানিয়েছে বা কিভাবে তৈরি হয়েছে, কি সৃষ্টি হয়েছে, এটার কোনো আদি অন্ত এটা এদিকেও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু মূল কথা হচ্ছে যে এই 4 মহাভৌতিক কারণেই সমস্ত জাগতিক সমস্ত পার্থিব বিষয়গুলো তৈরি হয়, সৃষ্টি হয়, উৎপত্তি হয়। আবার এই 4 মহাভৌতিক অবস্থার বিবর্তনে অবর্তমানে এখানে কোনো কিছু নাই, শূন্য, খালি। এগুলো নিয়ে এমনি আরেকটু নর্মালি চিন্তা করলে আপনারা ঠান্ডা মাথায় সবাই চিন্তা করলে অসুবিধা হয়ে যাবে। সবার মাথায় ঢোকার কথাও না, বিষয়টা একটু জটিল আছে যদিও বা। আমাদেরও এটা বুঝতে অনেক সময় লেগেছে। হুট করে এই বিষয়টা বোঝা হয়ে যায় না। দীপেন বাবু আমাকে আবার করবেন, ক্লাসে পরে একটু ফোন করবেন। আপনাকে এটা বুঝিয়ে দিলে আপনি কোনো এটা বুঝানোর, অন্যকে বুঝানোর একটা সহজ প্রক্রিয়া পাবেন কিনা তখন আপনি খেয়াল করে দেখতে পারবেন। আমি আপনার বুঝতেছি যে আপনি এখনো ভালো করে জিনিসটা নিতে পারেন নাই। মানতে এমনিতে সৃষ্টির রহস্য এটা এমন একটা বিষয় যেটা আসলে সাধারণ মানুষের পক্ষে এমনিতেও বোঝা সম্ভব না। এটা এমনিতেও জটিল একটা বিষয়। না, ওটা তেমন না, ওটা নর্মাল, এটা লোকীয় বিষয়, লোকোত্তর বিষয় না। এটা বোঝা যাবে না এরকম না, আবার এটা লোকোত্তর আমি না, লোকোত্তর না, এটা লোকীয় বিষয়। কিছু কিছু জায়গায় বুদ্ধ এরকমই বলছে যে মানে সৃষ্টির বিষয়টা এটা মানুষের ধারণার বাইরে। মানে এটা যদি জানতে চাই তাহলে মানে মূল যেটা জানার বিষয় যে দুঃখ থেকে মুক্তি সম্পর্কে যে জ্ঞানটা উৎপন্ন হওয়ার বিষয় ওটা অন্য ওইখান থেকে বিষয়, দূরে সরে যাবে। ওটা অন্য বিষয়। ওটা হচ্ছে যে এই জগৎ সম্পর্কে এত বিশাল বা বড় মাপের চিন্তা করার দরকার নাই। আমি যদ্দূর দিয়েছি এদ্দূর মোটামুটি জানো বুঝো। যেমন বুদ্ধ আমাদেরকে 4 হ্যাঁ, মহাভূতের উৎপত্তি রহস্য এগুলো টুকটাক ধারণা আমাদেরকে দিয়েছেন তো। হ্যাঁ, হ্যাঁ, যেমন এখানে লিখেছে রূপের উৎপত্তি, রূপের উত্থান। তাহলে রূপ কি আমাদের মানে আলোচনা করতে মানা করেছেন বুদ্ধ? না। রূপের উত্থান তো জানতে হবে, যেহেতু আমার পুরা নাম এবং রূপ দুইটা পার্ট, দুইটা পার্টের মধ্যে একটাই তো রূপ। তা আপনি রূপ না জানলে, রূপ সম্পর্কে না চিনলে, না বুঝলে এটার একদম মধ্যপ্রান্তও কিভাবে যাবেন, শেষ পর্যন্ত কিভাবে পৌঁছবেন না? তো সেজন্য চেনাটা জরুরি আছে অবশ্যই, যেদ্দূর দরকার। যেদ্দূর না চিনলে আপনার দুঃখ মুক্তি নির্বাণ লাভও হবে না, অদ্দূর তো আপনাকে চিনতেই হবে, বুঝতেই হবে। হ্যাঁ। তবে খুবই সুতীক্ষ্ণ চিন্তাশীলতার মধ্য দিয়েই এটা বোধগম্য হবে। আস্তে আস্তে বেশ কয়েকবার আলোচনা করতে করতে হঠাৎ করে আপনি বুঝে যাবেন যে ওহো, এই বিষয়টা। আর এমনি নর্মালি সৌরজগৎ সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা বুঝে যাবার কথা, মানে একটু যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন তাদের এটা, এই উদাহরণটা খুব মানে সুন্দর করে বুঝে যাবারই কথা। মধ্যাকর্ষণ শক্তি বুঝেন তো না? মধ্যাকর্ষণ শক্তি বুঝেন? হ্যাঁ, মানতে এই মধ্যাকর্ষণ শক্তি যেমন পৃথিবীর আছে, প্রত্যেকটা ধাতব পদার্থের আছে। এটা কি আপনি পড়াশোনা করেছেন কখনো? হ্যাঁ, মানতে মাধ্যাকর্ষণ শক্তির কারণে তো মানুষ উপরে উঠতে পারে না। এবং প্রত্যেকটা বস্তুর যে এরকম মধ্যাকর্ষণ শক্তির একটা ব্যাপার যে আছে, যার যার একটা নিজস্ব একটা ক্ষমতায়ন তৈরি হয়, এগুলো সংযোজিত হওয়ার মাধ্যমে এক এক ধাতব পদার্থ গঠিত হলে এক এক রকমের শক্তি তৈরি হয়। পৃথিবী এমন একটা ভাবে এমন ধাতব পদার্থ দিয়ে গঠিত হয়েছে, এটার এমন একটা শক্তি, আমরা এখানে সবাই চুম্বকের মতো লেগে আছি।
আবার এমনও গ্রহ আছে যেখানে এই যে আমাদের অ্যাস্ট্রোনট যারা যাচ্ছে ওরা ভালো করে দাঁড়াইতে পারতেছে না, উড়ন্ত ভাবে থাকতেছে। এগুলো দেখেন কখনো? আবার কোন হ্যাঁ, গ্রহ কারণ আছে একদম হাঁটতেও তাদের কষ্ট হয়ে যায়। ওখানে বলতেছে যে হাতির মতো শক্তিশালী শক্তি লাগবে ওখানে হাঁটতে হলে। আছে না এরকম শুনেছেন কখনো? এটা শুনেছি মনে একেক হয় আমার। গ্রহের একেক রকমের এই গ্র্যাভিটি, মাধ্যাকর্ষণকে গ্র্যাভিটি বলে যে না? হ্যাঁ বন্ধু। একেক ভাবে এটা উৎপত্তি হয়েছে বা সৃষ্টি হয়েছে। এই দাতবীয় গুণের কারণে। এবং ওই গুণশক্তি যেমন আমাদের এই পৃথিবী থেকেও এরকম একটা শক্তি বাহ্যিকভাবেও নির্গত হয়। অন্যান্য গ্রহকেও এই একই জায়গাতে থাকার জন্য এও সাপোর্ট করতেছে। আমাদের পৃথিবী এভাবে নির্দিষ্ট কক্ষপথে চলার জন্য যেমন সৌরজগতের ভূমিকা রয়েছে, আবার প্রত্যেকটা সৌরজগতের প্রত্যেকটা জিনিসও চলার পেছনে এই পৃথিবীরও ভূমিকা নাই এরকম বললেও হবে না। এরা একে অপরের পরিপূরক, একে অপরকে সহযোগিতা করতেই এরা চলে। এবং এগুলোর কারণেই নানাভাবে নানা কিছু উৎপত্তি হচ্ছে, সৃষ্টি হচ্ছে এবং পৃথিবী প্রতিনিয়ত যে বড় হচ্ছে, এই পৃথিবীর এই টানের কারণে, গ্র্যাভিটির কারণে অন্যান্য গ্রহখণ্ড যদি অন্যান্য গ্রহ ভেঙে যায়, হয়ে যায়, আবার এগুলো চারিধাতুর অবর্তমানে এগুলো সবগুলো ছিন্ন ভিন্ন হয়ে একদম ফাউডর হয়ে যায়। আবার এগুলো সুযোগ পাইলে, পরিবেশ পাইলে আবার পৃথিবীতে এসেও এগুলো জোড়া লেগে যায় আস্তে করে। জোড়া লাগতে পৃথিবীটা ক্রমে যে বড় হতে রয়েছে, এগুলো এটারই কারণ। আচ্ছা, যাই হোক, আমি আপনাকে এটা স্পেশালি আরো আলোচনা করব পরে। হ্যাঁ, এখানে আর বেশি কতক্ষণ থাকা ঠিক হবে না। তাতেও এটা আপনাদের দোষ না। আমি এটা ঠিকঠাক মতো আপনাদেরকে ওই ধারণা দেওয়ার ঠিকঠাক উদাহরণ পাচ্ছি না বলে এই অবস্থা। কিন্তু এটা যে একটা, এই রহস্যটা যে বুঝতে হবে, এটা একটা রহস্য আবৃত্ত। আমি যে রহস্যটা আসলে খোলামেলা করার জন্য চেষ্টা করতেছি, যে বুঝছেন, এই প্রকার উৎপত্তি রহস্যাবৃত্ত, এটা কিন্তু বলেছে, এখানে লেখাও আছে, বুঝছেন। দুগ্ধ হইতে যেমন দধির উৎপত্তি, এই কথাটা বুঝছেন? দুধ হইতে দইয়ের উৎপত্তি, এটা তো জানেন না? হ্যাঁ বন্ধু। দুধ হইতে দইয়ের উৎপত্তি, তেমন রূপের এক অবস্থা হইতে অন্য অবস্থার উৎপত্তিই রূপের সমুত্থান। এখন বুঝছেন? রূপের একরকম পরিস্থিতি আগে ছিল, যেমন আমি কিছুক্ষণ আগেই বললাম, এগুলো একেবারে অদৃশ্যমান অবস্থায় ছিল। কিন্তু আবার এটার পরিবেশ যখন পাবে, এটা এখন কিছু নাই, খালি অবস্থায়, বাতাস অবস্থায় আছে, অক্সিজেন বলতেছি আমরা, অক্সিজেন অবস্থায় আছে। কিন্তু আমি যখন এটা বরফের গ্লাস বসাই দেব, তখন এটা কি হয়ে যাবে, পানি হয়ে কিছু কিছু এগুলো লেগে যায়, যেগুলো খুব কাছাকাছি যায় পানি হয়ে লেগে যাচ্ছে। তাহলে এক অবস্থায় ছিল, এটা আর এক অবস্থায় কি হয়েছে, রূপান্তর হয়েছে। দুধ হইতে যেমন দধির উৎপত্তি, তেমন এক রূপ হইতে, তেমন রূপের এক অবস্থা হইতে অন্য অবস্থা। এটা রূপ বায়ু অবস্থায় আছে, পরিবেশ পেয়েছে, ওখানে পানির অবস্থা হয়ে গেছে, আবার এক অবস্থা থেকে অন্য অবস্থা। এটাকেই মূলত রূপের কি বলা হচ্ছে, সমুত্থান। এটা থেকে ওটারই উৎপত্তি, এটা থেকে ওটারই উৎপত্তি, কিছু নাই থেকে নয়। আর কিছু না থাকলে ওই বরফের পানি আপনি যতই রাখেন না কেন, এখানে পানি এসে জোড়া লাগবে না। কিছু না থাকলে, কিছু আছে বলে পানিগুলোর অস্তিত্ব হাওয়ার মধ্যে ভেসে আছে বলেই এটা আবার এখানে জমাট হতে পেরেছে। কিছু নাই থেকে কি পানিগুলো আসবে এরকম?
না বান্ধে। হুম। তারপরের লাইন হচ্ছে যে কি, রূপের দৃশ্য সমুত্থানের কারণ, এই যে সমুত্থান হয়, সংযোজিত হয়, এই সংযোজনের কারণ আমরা এতক্ষণ প্রাকৃতিক কারণগুলো চিন্তা করেছি, বুঝছেন? প্রাকৃতিক কারণ বা ঋতু কারণ। প্রাকৃতিক কারণ বা ঋতু কারণ। ঋতুটাকে আপনি প্রাকৃতিক কারণও বলতে পারেন। এতক্ষণ যেগুলো আমরা চিন্তা বলতেছি, এগুলো হচ্ছে ঋতু। ঋতু ছাড়াও আরো 3 ভাবে এই রূপের সমুত্থান হয়ে থাকে। ঋতু ছাড়াও আরো 3টি ভাবে রূপের সমুত্থান হয়ে থাকে। কি কি সেগুলো? একটা হচ্ছে যে কর্মের কারণে। কর্মের কারণে এই রূপের উৎপত্তি হয়ে থাকে। উৎপত্তি বলতে সমুত্থান। সমুত্থান বলতে একেবারে সৃষ্টি হয়েছে এমন না। এক অবস্থা থেকে আরেক অবস্থা প্রাপ্ত হয়ে যায়। কিসের কারণে? কর্মের কারণে। হয় কি? কিভাবে কর্মের কারণে রূপের সমুত্থান হয় অমিতা বড়ুয়া বলেন। বান্তে বলেন। কিভাবে রূপের কারণে কর্মের সমুত্থান হয়? না, উল্টো হয়ে গেছে। হ্যাঁ, বান্তে আপনি কিভাবে মানে এখানে ওই যে কিভাবে কর্মের বলছেন কারণে এখানে তো রূপের সমুত্থান হয়? হ্যাঁ, ঠিক আছে তো। হ্যাঁ, এখানে রূপের সমুত্থান বলতে তো আমরা এখন তো এতক্ষণ পর্যন্ত আপনি বলছেন প্রাকৃতিক কারণে এবং ঋতুজ কারণীয়, মানে আমাদের এই বিভিন্ন মানে পরিবেশের কারণে এখানে রূপের মানে সৃষ্টি হয়। তো এখানে উপরে দিতে এই যেমন দুধ হইতে দইয়ের উৎপত্তি, তারপর যেমন রূপের কর্মের কর্মের কারণে বলতে এখানে অবিনিবার্য রূপ আছে। এখানে তো ওই যে বিভিন্ন আমরা অষ্ট মানে 18 প্রকার কর্মের কথা বলছি, কালকে বলছিলাম, এগুলোর কারণে না বানতে, এগুলো হবে না। বলেন দীপেন বাবু, বলেন। মানতে আমার অতীতে যে কর্ম করেছি সেই কর্মের কারণে আমি আজকে মানে হয়তো মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছি। হুম। তো এবং এটা এটা হচ্ছে গিয়ে কর্মজ কারণে আমার আজকে এই রূপ। আমি যে আজকে পুরুষ হয়ে জন্মগ্রহণ করেছি তাও কর্মের কারণে, এবং আমার মানে অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু সুস্থ স্বাভাবিক আছে তাও কর্মের কারণে। হয়তোবা আমি হয়তোবা অসুস্থ অবস্থায় থাকতে পারতাম, প্রতিবন্ধী হতে পারতাম, যদি সেটা হতাম তাহলে তাও ছিল কর্মের কারণে। এইগুলো বানতে কর্মজ রূপের মধ্যে পড়বে না। হ্যাঁ, আমরা যে প্রথমে প্রতিসন্ধি বিজ্ঞান যেই রূপের সঙ্গে আশ্রিত হয় ওটাকে আমরা কর্মজ রূপ বলি না? হ্যাঁ বানতে। তাইলে ওটা কর্মজ রূপ। তাইলে কর্মজ কারণে ওই রূপের ওইভাবে সমুত্থান বা উৎপত্তি হয়েছে। উৎপত্তি ডাইরেক্ট বলা যাবে না, সমুত্থান। সমুত্থান বলতে সমুত্থান কথাটাকে এখানে ভাঙা হয়েছে, কিছু না থেকে না, আগে থেকে এটা ছিল, কিন্তু এটা এই কার্যকারণে, কর্মজ কার্যকারণে এটা বিজ্ঞানের সঙ্গে যুক্ত হয়ে কর্মজ রূপ তৈরি হয়েছে। তারপরে আরেকটা হচ্ছে যে কি, চিত্তজ কারণে। কর্ম এবং চিত্ত। কর্ম বলতে ওই যে প্রথম প্রতিসন্ধি, এটা কর্মজ। প্রতিসন্ধি কর্মজ রূপ যেটা আছে। তারপরে চিত্তজ, আমাদের প্রতি মুহূর্তে মুহূর্তে চিত্ত পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের পুরো চেহারার পরিবর্তন হয়,
আমাদের বিভিন্ন কার্যক্রমাদির পরিবর্তন হয় আমাদের শারীরিকভাবে, চিত্তের সঙ্গে এগুলো পুরো সম্পর্কিত না? যেমন বলতে হাসি, কান্না, রাগ, এগুলো হ্যাঁ, এগুলো সবগুলো চিত্তজন্য। আমার চিত্তের কারণে হচ্ছে না? হ্যাঁ বন্ধু। এটা ছাড়াও আমরা আরো পড়ছিলাম না আরো কিভাবে চিত্তজভাবে এগুলো পরিবর্তিত হয়, মনে আছে সবগুলো? কায় বিজ্ঞপ্তি, বাক বিজ্ঞপ্তি। যাই হোক, আমাদের এই পুরো এই ভৌতিক দেহের মধ্যেও চিত্তজ কারণে নানাভাবে এটার পরিবর্তন বা সমর্থন ঘটে। তারপর হচ্ছে যে আহারের কারণে আমরা কবলীকৃত আহার গ্রহণের মাধ্যমে, আহার 4 প্রকার, 4 প্রকার না 3 প্রকার, যে কবলীকৃত আহার, চেতনা আহার, বিজ্ঞান আহার, স্পর্শ আহার, 4 প্রকার। এই আহারের কারণেও এই রূপের সমুত্থান ঘটে, তাহলে 4 প্রকার। কর্ম সমুত্থান, ঋতু সমুত্থান, তারপরে আহার সমুত্থান, চিত্ত সমুত্থান। কর্মের কারণে রূপের সমুত্থান হয়, চিত্তের কারণে রূপের সমুত্থান হয়, ঋতুর কারণে রূপের সমুত্থান হয়, এবং আহারের কারণে রূপের সমুত্থান হয়। 4টে গেল। তার মধ্যে কর্ম, চিত্ত এবং আহার শুধু জীবদেহেই রূপের অবস্থানান্তর ঘটায়, বুঝছেন? এই 3টা বিষয়ে শুধু জীবদেহের মধ্যে, আমরা জীব চিনি তো না? হ্যাঁ বন্ধু। জীবের দেহও আমরা চিনি। এই জীবের দেহের মধ্যে পরিবর্তন ঘটাইতে পারে কয়টা? কর্ম, চিত্ত, আহার। আচ্ছা, এই জীব দেহের মধ্যে ঋতু পরিবর্তন ঘটাইতে পারে না? পারে তো বন্ধু। পারে। সুতরাং জীব দেহে 4টি কারণেই পরিবর্তিত হয়, কিন্তু আমাদের জীব দেহের বাইরে এগুলো শুধু ঋতু দ্বারাই সমর্থিত হয়, পরিবর্তিত হয়, ধ্বংসপ্রাপ্ত হয়। সমর্থিত বা সংযোজিত হয় যেও ঋতুর কারণে, স্থিতিশীল বা সন্ততি পরায়ণ অবস্থায় থাকা যেও ঋতুর কারণে, এবং ভেঙে যায় যেও ঋতুর কারণে। সবকিছু মিলিয়ে আমরা এভাবেই বলবো, বাহ্যিকভাবে যত রূপ আছে সবগুলো এই ঋতুজ কারণেই সৃষ্ট। অর্থাৎ মানতে আমরা একটু আগে সৌরজগৎ জগৎ যা কিছু বলতেছি এগুলো সবকিছু ঋতুজ। আচ্ছা। আর আমাদের মানে জীব দেহের মধ্যে যেগুলো আছে এগুলো সব হচ্ছে কর্ম, চিত্ত এবং আহার, ঋতু। চারটারই কারণে আমাদের চারটারই কারণ আছে এখানে। বিভিন্ন লোক ভেদে, বিভিন্ন প্রাণী ভেদে কিছু তারতম্যতা ব্যাপার রয়েছে। সেই ক্ষেত্রে তাহলে সৃষ্টির রহস্য তো এই চারটাই। হ্যাঁ, সৃষ্টির রহস্য এই চারটাই। এই চারটাকে কে সৃষ্টি করছে? তাও এই চারটাই। ওই চারটাকে কে তাও এই চারটাই। এই হতে সে পর্যন্ত চলতে থাকবে ওই চারটাই। এটাই হচ্ছে যে রহস্য। একটু বুঝে গেলে, মানে একবার মাথায় ঢুকে গেলে এইভাবেই তো বুঝে যাবেন এগুলো। আমি উদাহরণস্বরূপ এভাবেই বলতে পারি, এটা মনে করেন, এটা উদাহরণ দিচ্ছি যে এটা জাস্ট আপনারা একটু করে ইয়া করার জন্য উদাহরণ দিচ্ছি, অন্য কিছু না। হ্যাঁ, সত্যি সত্যি কথা না। এটা পৃথিবী, পটবী ধাতু, এটা আপধাতু, তারপরে এটা বায়ু ধাতু,
এটা তেজ ধাতু, এরকম 4টা ধাতু মনে করবেন যে, কিন্তু এমনি না। 4টা ধাতু 4 জায়গাতে আছে। এই 4টা ধাতু 4 জায়গাতে থাকলে ঠিক মিডলের পয়েন্টের এমন একটা জায়গা আছে, ওই জায়গাতে আরেকটা এরকম ধাতব খণ্ড এই 4টা শক্তি বলে আরেকটা তৈরি হয়ে যায়। এমনি জাস্ট উদাহরণস্বরূপ বললাম যে। আবার ওই ধাতব খণ্ডও প্রতিনিয়ত মনে করেন এভাবে বানাচ্ছে এরা 4টাই। আর ওখানে একটা, একটা করে প্রতি মুহূর্তে হচ্ছে না? ওগুলোও এরকম বানানোর মতো ক্ষমতা ওগুলোও রাখে। ওটাইও যখন আবার 4টা 4 জায়গায় যখন আপনি দাঁড় করায় দেবেন, আবার এরা এরকম করে আবার পুনরায় বানাবে। এবং পর্যায় ব্যতিক্রম হইলে ওই 4টার কারণে আবার এগুলো সব ধ্বংসও হয়। উদাহরণটাকে কেউ মনে করবেন না, ওই আর মতো হয়ে যাবে তখন। সৌদি দিয়ে বোতলের মধ্যে দাগ দিয়েছে, সৌদি খাই ফেলেছে, ওরকম হয়ে যাবে। উদাহরণগুলো উল্টো বুঝে ফেলেন তো, উদাহরণ দেওয়াটাও মুশকিল আছে। অবশ্য আপনারা অদ্দূর ব্যতিক্রম তার মধ্যে নাই। ঋতু কিন্তু জীবদেহে এবং দেহ ব্যতীত অন্য বাহ্যিক রূপেরও অবস্থার পরিবর্তন সাধন করে। আমরা 6 নাম্বার এটা শেষ করে ফেললাম, তাইলে বুঝে গেছি সবাই। উপাসক দীপেন বাবু আশা করি বুঝে গেছেন, আর বুঝতে হবে না। তারপরও আমি কি বুঝছেন এটা আপনাকে আমি আবার পরে জিজ্ঞেস করে আর একটু জেনে নেব। সবাই বুঝার মতো এরকম কোনো উদাহরণ যদি আপনার থেকে আবার পরে বের হয়, সেজন্য এই বিষয়গুলো পড়লে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। উপাসিকা, এটার নাম হচ্ছে যে, এটা লাস্টে 658, আমাদের ওই নয়ন বাবুর বোন। আপনি পড়েন তো। পড়েন উপাসিকা। হ্যাঁ, কর্ম সমর্থন রূপ পঞ্চপ্রসাদ ভাবদ্বয় হৃদয় জীবিত এই ন্যায় প্রকার রূপই বিশুদ্ধ কর্মজ রূপ। ইহাদের প্রত্যেকটির সহিত অবিভাজ্য রূপ ও আকাশ নিত্য সংযুক্ত। 12 অকুশল, 8 মহাকুশল এবং 5 রূপাবচর কৌশল কর্ম প্রতিসন্ধির কর্ণ হইতে প্রত্যেক চিত্তকণের উৎপত্তি স্থিতি বঙ্গকণে অর্থাৎ নিরন্তর এই কর্মজ রূপের অবস্থানতর ঘটায়। অমিত ব্রু বুঝে দিতে পারবে? বলতে আমি একটু বাইরে আছি তো। আচ্ছা, আমি তবু দেখতেছি এই কর্মসমুত্থান রূপ হচ্ছে যে আপনার প্রথমে পঞ্চপ্রসাদ, আমরা যেটা পঞ্চপ্রসাদ চক্ষু, শ্রোত্র, ঘ্রাণ, জিহ্বা, কায়, এখানে 5টা ভাবদ্বয়, 2টা ভাবদ্বয় স্ত্রী ভাব, পুরুষ ভাব। তারপর হৃদয়, এখানে 5টা। তারপর এখানে ভাবদ্বয় 2টা, 7টা। হৃদয় 8টা, জীবিত 1টা, 9টা। তো এই 9 প্রকার রূপই বিশুদ্ধ কর্মজ রূপ, 9টা। ইহাদের প্রত্যেকটির সহিত অভিনিবার্য রূপ। অভিনিবার্য রূপ বলতে যেটা আমরা অষ্টকলাপের মধ্যে 4 মহাভূত রূপ, তারপর আর বর্ণ, গন্ধ, রস, ওজ, এই 8টা, এটা অভিনিবার্য রূপ। এবং আকাশ নিত্য সংযুক্ত,
তাহলে এটা শুদ্ধ হয় আপনার এই 18টা হয়। ইহাদের প্রত্যেকটি সহিত ওই 9টার সাথে আরো সংযুক্ত মানে 8টা হবে। না, 8টা মানে 9টা হবে। অভিনিবেজ্য রূপ 8টা, তারপর আকাশ নিত্য, এখানে 9টা, মোট 18টা। এগুলো বিশুদ্ধ কর্মজ রূপ। তারপর হচ্ছে যে 12 অকুশল, 8 মহাকুশল এবং 5 রূপবচর কুশল কর্ম। প্রতিসন্ধির ক্ষণ হইতে প্রত্যেক চিত্তকণের উৎপত্তি স্থিতি ভঙ্গকণে অর্থাৎ নিরন্তর এই কর্মজ রূপের অবস্থানান্তর ঘটায়। এই যে আমরা 18 প্রকার কর্মজ রূপ, বিশুদ্ধ কর্মজ রূপ, এগুলো একমাত্র সৃষ্টি হয় 12 কুশল, 8 মহাকুশল, তারপর 5 রূপবচর কুশল। এগুলো আমাদের প্রতিসন্ধির পর থেকেই, মানে প্রত্যেক চিত্তকণের উৎপত্তি স্থিতি যতক্ষণ পর্যন্ত আমাদের এই প্রতিসন্ধির পর হইতে প্রবর্তন কালের মধ্যে এগুলো নিরন্তর ভাবে মানে কর্মজ রূপের অবস্থান্তর ঘটে। আমি এতটুকু। হ্যাঁ, এখানে লাস্টের দিকে যে লাইনটা আছে যে প্রতিসন্ধির ক্ষণ হইতে, অর্থাৎ ওই যে যেগুলো দিদি বললো কর্ম 12 কুশল, 8 মহাকুশল, 5 রূপবচর কুশল, প্রতিসন্ধির ক্ষণ হইতে প্রত্যেক চিত্তক্ষণের উৎপত্তি স্থিতি ভঙ্গ করা, অর্থাৎ প্রতিসন্ধি হওয়ার পর থেকে আমাদের যে চিত্তগুলো উৎপন্ন হচ্ছে, মানে উৎপত্তি স্থিতি ভঙ্গ, এগুলো আমাদের কর্মজ রূপ যেটা আছে সেটার অবস্থান, অর্থাৎ এক এক ধরনের, মানে একটা থেকে আরেকটা উৎপত্তি হচ্ছে, এরকমই বোঝাচ্ছে বিষয়টা। হ্যাঁ, অমিত বড়ুয়া ইয়ে করে দেন, মিউট করে দেন। আমি আরেকবার আলোচনা করতেছি, দেখবেন বুঝে যাবেন। ভাবদ্বয় আমরা সবাই চিনি, স্ত্রী ভাব, পুরুষ ভাব। এটা পুরো বিশুদ্ধ ভাবে, মানে বিশুদ্ধ বলতে মানে কর্ম দ্বারাই এটা সমর্থিত হয়, ভাবদ্বয়। তারপর হচ্ছে যে হৃদয়, হৃদয়ের রূপ পড়ছি না আমরা, 28 প্রকার রূপের মধ্যে হৃদয়, এটাও কর্মজ কারণে। আর জীবিত, জীবিত মানে রূপের জীবিত ইন্দ্রিয়, আমরা কালকে না পরশুদিন পড়ছিলাম রূপের জীবিত ইন্দ্রিয়, ওটা এখানে জীবিত বলেই উল্লেখ আছে আর কি। আচ্ছা, যাই হোক, তাহলে কয়টা হয়েছে? ভাবদ্বয়, পঞ্চপ্রসাদ, 7, 8, 9, এই 9 প্রকার রূপই বিশুদ্ধ কর্মজ রূপ। এগুলো হচ্ছে যে একেবারে বিশুদ্ধ, পুরো কর্মের কারণে এটা সৃষ্টি। প্রসাদ রূপ, ভাবদ্বয়, হৃদয়, জীবিত, এই 9 প্রকার বিশুদ্ধ কর্মরূপ, কর্মজ রূপ। কিন্তু এখানে আরেকটু কথা আছে কি, ইহাদের প্রত্যেকটির সহিত অবিনিবার্য রূপ ও আকাশ নিত্য সংযুক্ত। অবিনিবার্যর মধ্যে 8, আকাশ সহ 9, তাইলে ওই 9 এর সঙ্গে আরো 9, অবিনিবার্য 8, আকাশ 1, তাহলে কত হলো? 9 9 18। আর ওটা হচ্ছে যে শুধু একদম বিশুদ্ধ কর্মজভাবে তৈরি, কিন্তু কর্মজভাবে তৈরি হইলেও এই 9 প্রকারের বিষয় অটোমেটিক সবসময় সংযুক্ত, নিত্য সংযুক্ত।
এদূর পর্যন্ত ক্লিয়ার দীপেন বাবু? আপনার প্রশ্নটা আরো একটু পরে আসতেছি। এদূর পর্যন্ত বানতে পরিষ্কার এখানে হয়েছে? এখানে আরেকটা প্রশ্ন আছে হুম আমার। হুম সেটা হচ্ছে কি, অভিনিবেশ রূপ ও আকাশ এগুলো কর্মের দ্বারা হয়ে থাকে, শুধুমাত্র কর্মের দ্বারা না, এগুলো আরো অন্যান্য এগুলো যেগুলো অন্যান্য রয়েছে কারণে তো সেগুলো। এমনিতে হয়তো আমরা জানি। এগুলো প্রাকৃতিক হ্যাঁ, কারণেও হয়। কিন্তু ওই ৯টার বেলায় একেবারে বিশুদ্ধ কর্মজ এগুলো। আচ্ছা, এটা বিশুদ্ধ কর্মজ, সেজন্য বিশুদ্ধ লেখা হয়েছে। শুধু হ্যাঁ, বিশুদ্ধ মানে শুধু কর্মজ কারণেই এগুলো তৈরি হয়। আর অবিনিবার্য রূপ তো এমনিও তৈরি হয়। এমনি সবসময় এগুলো অবিনিবার্যভাবে থাকেও। হ্যাঁ? তারপরে আকাশ, আকাশও অবিনিবার্যের সঙ্গে কিন্তু আবার আকাশও কিন্তু সর্বদা সংযুক্ত কিন্তু অবিনিবার্যের সঙ্গে। যদিও বা এটা হিসাব করা হয় না, কিছু বলে আকাশ ধাতু বলে এটাকে হিসাব করা হয় না, ওই বলা হয়, অবিনিবার্যের মধ্যে ৮ই বলা হয়, কিন্তু এটা আমরা আগে আলোচনা করেছিলাম। ৮ বলতে এখানে এটাও হিসাব করা যেতে পারে, এটা হিসাব না করলেও এটা বাধ্যগত আছে। কি ধাতু? আকাশ ধাতু। তাহলে বানতে এখানে ওইটা বিশুদ্ধর মধ্যে পড়বে না, এটা আমরা অটোমেটিক ভাবে থাকবে, এটাকে অটোমেটিক আলাদা করা থাকবে। যাবে না এরকম। বিশুদ্ধ হ্যাঁ, বলতে, বিশুদ্ধ বলার কারণ শুধু হচ্ছে যে মানে শুধু কর্মজ কারণে তৈরি হয়, আর এগুলো কর্মজ কারণ ছাড়াও তৈরি হয়। কিন্তু ওই বিষয়গুলো কর্মজ কারণ ছাড়া তৈরি হবার কোনো গতি নাই। প্রসাদ, রূপ, ভাবদ্বয়, জীবিত, হৃদয়, এই ৯টা কর্মজ কারণ ছাড়া তৈরি হওয়ার কোনো উপায় নেই। ওই অর্থেই, ওই হেতুতেই এগুলোকে বিশুদ্ধ কর্মজ রূপ বলা হচ্ছে। এটা পুরো কর্মের উপরে দায়ী নির্দিষ্টতা। সেগুলো সহ, আর এগুলো যেহেতু অটোমেটিক যুক্ত আছে, সেই হেতুতে ২৮ প্রকার রূপের মধ্যে ১৮টা হচ্ছে যে কর্মজ রূপ, আর বাকি কয়টা থাকে? ১০টা। বাকি 10টা এগুলো কর্মজ রূপ নয়। যেগুলো কর্মজ রূপ নয় এগুলো আবৃত্তি করতে পারবেন? অমিতাভ্র আবৃত্তি করেন। তাইলে এখানে হবে গোচরূপের মধ্যে 4টা, হ্যাঁ রূপ, শব্দ, গন্ধ, রস 4টা, তারপর হৃদয় জীবিত চলে গেছে, আহারূপ একটা, 5টা, তারপর হবে এখানে আকারটা তো চলে গেছে, বিজ্ঞপ্তি রূপ 2টা, 9টা 10টা, তো আরো আছে না? না, এখানে 18টা চলে গেলে আরো 10টা। মানে বিজ্ঞপ্তি কি কর্মের মধ্যে আসবে? বিজ্ঞপ্তি চিত্তের মধ্যে আসে, তো এই জন্য এটা চিত্তজ। এখন আমরা হিসাব করতেছি শুধু কর্মজ আর কর্মজ নয়। কর্মজ আর চিত্তজ বুঝেন? এখানে দেখেন, এগুলো সবগুলো আমার অতীত। কর্ম বলতে আমার অতীতের করা কর্ম। ওই যেটা প্রতিসন্ধি বিজ্ঞান, এই প্রতিসন্ধি বিজ্ঞানকে আমরা এই মুহূর্তে কর্ম বলবো। যে ওই প্রতিসন্ধি বিজ্ঞানের ফলে এই বিষয়গুলো প্রাপ্ত হয়েছে। খেয়াল করে দেখেন তো, দেখছেন মিলছে সবগুলো? আমার প্রতিসন্ধি বিজ্ঞানের কারণে আমার ভাব সৃষ্টি হয়েছে, পুরুষ ভাব বা স্ত্রীর ভাব। আমার প্রতিসন্ধি বিজ্ঞানের কারণেই পঞ্চপ্রসাদ তৈরি হয় বা হবে না, এটার উপর নির্ভর করে। তারপরে এই হৃদয়, এটাও আমার ওই কর্মজ কারণে। তারপরে জীবিত, এটাও আমার ওই কর্মজ কারণেই। কিন্তু এই বিজ্ঞপ্তিদ্বয় এগুলো চিত্তজ কারণ। বর্তমান সময়ে আমার চিত্তের কারণে এগুলো উৎপত্তি হয়, যে না, এগুলো চিত্তজের মধ্যে আমরা আবার পড়বো, আর একটু পড়লে ক্লিয়ার হয়ে যাবে। এদূর পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা দেখেন আগে। হ্যাঁ বানতে। তাহলে এর পরেরটাতে যাই। এখন পড়ছে যে নয়ন বাবুর বোন, এটা কি নাম যে?
বান্তে লিপিকা বড়ুয়া। লিপিকা বড়ুয়া। লিপিকা বড়ুয়াকে ধন্যবাদ যে আপনি বলার সঙ্গে সঙ্গে যে পড়তে পারছেন, তার মানে আপনি বই নিয়ে পড়তেছেন। সেজন্য আপনাকে ক্লাসের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ অনেকেই ক্লাস করে ঠিক আছে, কিন্তু বইয়ের সঙ্গে কোনো সাক্ষাৎ কিছু নাই, এমনি আছে। কিন্তু সে জায়গায় আপনি অন্যতম, মানে সব ইয়ার মত, মানে যথাযথ ক্লাসের ধারাবাহিকতা ঠিক রেখেছেন। বন্দনা বান্তে। মঙ্গলক ঠিক আছে, অফ করে দেন। বারো অকুশল 8 মহাকুশল। 12 অকুশল 8 মহাকুশল, এগুলো আমরা চিনি। শিল্পী বড়ুয়া 12 অকুশল চিত্রগুলো আবৃত্তি করেন, পারবেন? নাইলে অমিতা বড়ুয়া করেন। 12 অকুশল সৌমস্বভাবত দৃষ্টিযুক্ত অসংস্কারিক চিত্ত। হ্যাঁ। সৌমস্বভাবত দৃষ্টিগত সম্পর্কিত সংস্কারিক চিত্ত। হ্যাঁ। সৌমস্বভাবত বিপ্রযুক্ত অসংস্কারিক চিত্ত। হ্যাঁ। সৌমস্বভাবত দৃষ্টিগত বিপ্রযুক্ত সংস্কারিক চিত্ত। হ্যাঁ। উপেক্ষা স্বভাবত সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত। হ্যাঁ। উপেক্ষা স্বভাবত সম্প্রযুক্ত সংস্কারিক চিত্ত। উপেক্ষা স্বভাবত দৃষ্টিগত বিপ্রযুক্ত অসংস্কারিক চিত্ত। উপেক্ষা স্বভাবত দৃষ্টিগত বিপ্রযুক্ত সংস্কারিক চিত্ত। মনুষ্য স্বভাবত প্রতীক সম্প্রযুক্ত। এটা 12টা, এগুলো হবে না মানতে? ঠিক না, বুঝে দিতে হবে না, এমনি তো জানেন তো এগুলো, আপনি তো বুঝেন, না বুঝলে এগুলোকে এত বলে ফেলতে পারছেন নাকি আপনি? হ্যাঁ, যাই হোক, এগুলো অসাধারণ। হ্যাঁ, ক্লাস করতে করতে এগুলো জিজ্ঞেস করলে মাত্র বলে ফেলা, এই চারটিখানি কথা না কিন্তু। হ্যাঁ, অমিত বড়ুয়াকে হয়তো সবসময় জিজ্ঞেস করি বলে উনি রেডি রাখেন এর পরের লাইনে কি কি আসতে পারে। হ্যাঁ, কিন্তু আপনিও যে রেডি রাখতেছেন এটা কম কথা নয়। তারপরে 8 মহাকুশল দীপেন বাবু আবৃত্তি করেন এটা। আমার মনে হয় পুরোটা মনে নেই, কয়েকটা হয়তো মনে আছে বুঝে। আচ্ছা, তাইলে অমিতা বড়ুয়া করুক। অমিতা বড়ুয়া। মানতে আমি জানি না, এটা এখানে একটু পারবো না, আমি একটু বাইরে যাই মানতে, বাইরে থেকে ক্লাস করতে। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। এমনি এমনি পারি মানতে, এমনি পারবেন, ঠিক আছে। এগুলো এমনি না পারার কোনো বিষয় না, সহজ তো, পারা যায়। আটটা চিত্ত, এগুলো কুশল চিত্ত 8টা। এগুলো জানা থাকলে আমাদের চিত্ত বানাইতেও সোজা। চিত্ত আমরা বানাই নাকি অন্যজনে বানাই? জানা থাকলে বানাইতে পারে, না জানা থাকলে বানাইতে পারবেন? তো এগুলো কিন্তু আমরা যেহেতু কুশল আমাদের লাগবে, কুশল আমরা পছন্দ করি, আমরা আমাদের আভিজাত্য এবং মান সম্মান যশ খ্যাতি যতক্ষণ বেঁচে আছি, নির্বাণ লাভ অবধি অরহত হওয়ার আগ পর্যন্ত, এগুলো আমরা প্রত্যেকেই পছন্দ করতেছি না? তাইলে এগুলো উৎপন্ন হয় কিভাবে? এই 8 প্রকার মহাকুশলের কারণে। আর আমরা কেউ অপমান, অপদস্থ, গ্লানি কেউ আমরা পছন্দ করি না। এগুলো কিসের কারণে সৃষ্টি হয়? এই 12 প্রকার অকুশলের কারণে। তাহলে ওগুলো আমরা পেতে না চাইলেই বর্তমান সময়ে, তাহলে এগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে, জানতে হবে। জানলে এগুলো আমাদের কাছে উৎপন্ন হইতে লাগলে আমরা তখন বাধা দিতে পারবো। এই উৎপন্ন হইও না, তোমার কারণে আমার অনেক কষ্ট পেতে হবে, কি তালিমেলি করতেছো, স্টপ করাইতে পারবো। না চাইলে পারবেন, মনে না থাকলে পারবেন না। এবং যত সুখ স্বাচ্ছন্দ্য, আমাদের প্রাপ্তি, বিশালতা যা কিছু তৈরি হয়, এগুলো সবগুলো এই 8 মহাকুশল চিত্তের ফলে তৈরি হয়। তাইলে এগুলো আপনি জানলেই এই চিত্তগুলো বানাবেন আপনি, না হলে বানাইতে পারবেন না। তাইলে এগুলো, এই 2টা বিষয় চেনার দরকার আছে না নাই? মনে রাখারও দরকার আছে না নাই? অবশ্যই আছে, বুঝছেন? যাই হোক, আপনারা এগুলো মোটামুটি সবাই জানেন। এই 2টা এবং 5 রূপবচর কুশল কর্ম,
5টা রূপবচর কুশল কর্ম প্রতিসন্ধির ক্ষণ হইতে প্রত্যেক চিত্তক্ষণের উৎপত্তি স্থিতি ভঙ্গক্ষণে অর্থাৎ নিরন্তর কর্মজ রূপের অবস্থানান্তর ঘটায়। এমনি কর্মজ কারণে ওটা তৈরি হয়েছে, উৎপত্তি হয়েছে, ঠিক আছে, কিন্তু ঠিক থাকলেও এখানে পরবর্তীতে আবার কি কথা বলতেছে, আমাদের 12 প্রকার অকুশল অকুশল কর্মের কারণে ওই বিষয়গুলো একদম প্রতিসন্ধির ক্ষণ থেকেই এগুলো পরিবর্তিত হইতে থাকে। যেমন উদাহরণস্বরূপ আমি বলি, এখন আপনার প্রতিসন্ধি চিত্তক্ষণে একদম ত্রিহেতুকভাবে আপনি জন্মগ্রহণ করেছেন, আর তখন থেকেই আমার এই সমস্ত চিত্তের কার্যক্রম গুলো কিন্তু পরিচালিত হয়। যেটা যেটা হওয়ার সুযোগ থাকে তখন থেকে এগুলো হয়, আর তখন থেকে ওটার বিবর্তন শুরু হয়ে যায়, ওটার পরিবর্তন শুরু হয়ে যায়। কি কারণে? 12 প্রকার অকুশল চিত্তের কারণে তখন থেকে এগুলো পরিবর্তিত হয় এবং মৃত্যুর আগ পর্যন্তও এগুলো পরিবর্তিত হতে থাকে। বুঝছেন? কিসের কারণে? এই 12 প্রকার অকুশল চিত্তের কারণে, 8 প্রকার মহাকুশলের কারণে, 5 প্রকার রূপবচর কুশলের কারণে, আর বাকি চিত্তগুলো যেহেতু এগুলো অরূপের, এগুলো রূপের পরিবর্তন ঘটাতে পারবে না। রূপ তো নাই সেখানে, অরূপ হয়ে গেছে না, ওগুলো দিয়ে রূপের পরিবর্তন ঘটানো দিবেন বাবু। বুঝছেন এখন? এবং আর যেগুলো লোকত্ব চিত্ত এগুলোর কথাও আসতেছে না। বুঝছেন? আরেকটু করে আমরা কর্মসমুত্থানের কারণে এই 9 প্রকার এবং 9 প্রকার টোটাল মিলে 18 প্রকার রূপ দেখেছি। এগুলো কর্মজ কারণে সৃষ্টি, কর্মসমুত্থান রূপ বলে আমরা বলেছি। কিন্তু এর পরবর্তীতে যে কথা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এই 12 প্রকার অকুশল চিত্ত ওই প্রতিসন্ধিক্ষণের পর থেকে সুযোগ পাইলে যেটা যেটা করার সুযোগ থাকে সেটা হতে থাকবে। এটা শুধু আমাদের বর্তমানে ওই প্রতিসন্ধির ক্ষণ, যেমন আমরা ওই ছোট অবস্থাকে দেখতেছি, সব সময় তো এরকম না। মাঝে মধ্যে মানুষ জন্ম হয় একদম উপপাতিকভাবে, 16 বর্ষীয়ভাবে জন্ম হয়, এরকমও একটা সময় থাকে। এবং আমরা আম্রপালিকে দেখতেছি ছোট শিশু হিসেবে আম গাছের নিচে জন্ম হয়েছে, এরকম জন্মের কোনো রকমের কোনো স্টেশন নাই মনুষ্য লোকের জন্মের। তথা শুধু এখানে মনুষ্য লোক বলে কথা নয়, সকল প্রাণী, একদম দেবলোকের প্রাণী সহ সকল প্রাণীকে এখানে বোঝানো হয়েছে। শুধু দেবলোকের প্রাণী নয়, রূপবচর ব্রহ্মলোকের প্রাণী সহ সবগুলোকে এটার আওতায়। যে কর্ম করে, যেরকম যে কেউ করে আছে অকুশল, দ্বাদশ অকুশল কর্ম মধ্যে অনেকগুলো তাদের হয় না, হ্যাঁ, আছে না এরকম? বুঝতে পারছেন? তো যাই হোক, এই কর্মজ কারণে এই 18 প্রকার রূপের সৃষ্টি হওয়ার পরে আবার এর পরবর্তী ক্ষণে 12 অকুশল চিত্ত, 8 প্রকার মহাকুশল চিত্ত এবং 5 প্রকার রূপবচর কুশল চিত্ত, কুশল কর্ম, প্রতিসন্ধির ক্ষণ হইতে প্রত্যেক চিত্তক্ষণের উৎপত্তি স্থিতি ভঙ্গক্ষণে, প্রত্যেক চিত্তক্ষণের উৎপত্তির ক্ষণেও এটা পরিবর্তন ঘটায়, স্থিতির ক্ষণেও পরিবর্তন ঘটায় এবং ভঙ্গের ক্ষণেও এটা পরিবর্তন ঘটায়। ঘটতে পারবে নাকি পারবে না একটু চিন্তা করে দেখেন তো। ঘটে কি আমাদের? ওই ঘটনাগুলো যখন ঘটে, যখন আমরা মহাকুশল চিত্ত করি, আমাদের একটা বিবর্তন ঘটে যায় না শরীরের মধ্যে, রূপের মধ্যে, মনের মধ্যে ঘটার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের মধ্যেও ঘটে না? উদাহরণস্বরূপ কিরকম বলবো, দানাদি মহাপুণ্য কর্ম করার পরে আপনার শরীরের মধ্যে যে একটা অবস্থা আপনি খেয়াল করেছেন,
মহাভাবে করলে এরকম। এবং অত্যন্ত খারাপ কাজও যখন করে মানুষ, তখনও তার শারীরিকভাবে অনেক বিবর্তন দেখা যায়। হ্যাঁ, এভাবে এই চিত্তের উপরে নির্ভর করে অনেক কিছু এরকম করে পরিবর্তন হয়ে যায়। যেমন একটা উদাহরণ একটা দিয়েছিলাম, একটা গুরুভান্তে আর শিষ্যর উদাহরণ দিয়েছিলাম, মনে আছে আপনাদের? কি ছিল উদাহরণটা? একটা মহিলা পানিতে পড়ে গেছে খালের মধ্যে। গল্পটা একদম ঠিকঠাক মতো মনে আছে কিনা জানি না। শ্রীলঙ্কান সত্যি ঘটনা। তারপর গুরুভান্তে মহিলাটাকে বাঁচাইছে, তুলতে গিয়ে খুব কায় সংসর্গে এসছে, খুব কাছাকাছি এসছে, যেটা আমাদের মাতৃজাতি থেকে আমাদের দূরত্ব বজায় রাখা উচিত ভিক্ষুদের। ওটা বাঁচানোর স্বার্থে গিয়ে তখন দূরত্ব বজায় থাকেনি, গুরুভান্তে ওটাকে তুললো। শিষ্য এটা দেখলো, শিষ্য তো এদিকে বিনয় পড়ছে, এরকম তো হতে পারে না, কেন করলো? এদিকে গুরুভান্তে তো খুব সাংঘাতিক, বলার মতো অবকাশও পাচ্ছে না, অনেক বড় ভান্তে। তো শিষ্য থেকে এটা বলা মানে বলতে পারে নাই। আবার চিন্তা করতেছে, আমি এই গুরুভান্তের কাছে আসলাম, কি শিখবো, কি জানবো, এটা তো এরকম, কি হবে এখন? কিছু বলতেও পারতেছে না, কিছু করতে পারতেছে না, কিন্তু এদিকে চিত্ত মরা হয়ে গেছে, বা এরকম ব্যতিক্রম কিছু ভাবতে ভাবতে ওর এগুলো চলতেছে। কিছুদিন পরে ও আস্তে করে শুকিয়ে যাচ্ছে, শারীরিক বিবর্তন হয়ে গেছে, এরকম দুর্মনা এই চিত্তগুলোর কারণে। ঠিকমতো সে খাবার খাইতে পারতেছে না, ঘুমাইতে পারতেছে না, শুকায় একদম কিস হয়ে গেছে, কালো হয়ে গেছে। গুরুভান্তে জিজ্ঞেস করলো, কিরে কি হয়েছে তোর, খোলে মেলে বল। আর আমাদের এগুলো নিয়ম আছে বৌদ্ধ ভিক্ষুদের, সবকিছু মানে প্রকাশিত করা, গোপন না রাখার অভ্যাস করতে হয় আমাদেরকে। নির্বাণ লাভেচ্ছুক ব্যক্তি যারা নির্বাণ, একান্তই নির্বাণ কামনা করে, নির্বাণ প্রত্যাশা করে, তারা গোপনীয়তা করে না। এবং এগুলো গুরুভান্তে বা সঙ্গ সান্নিধ্যে সবকিছু সুপ্রকাশিত থাকা অত্যন্ত জরুরি। নির্বাণ যেতে চাইলে, যেতে না চাইলে কথা নাই, নির্বাণ আমার লাগে না বললে কথা নাই। কিন্তু আপনারা করণীয় সূত্র সংবাদের মধ্যে প্রায় সময় আবৃত্তি হয়, আপনারা শুনেন, সাকু জুসা সুজুসা সুবা সুসা আচ্ছা মধু আনাতে মানি, এই জাতীয় লাইনগুলোতেও এই কথাগুলো একেবারে উজু, একেবারে রিজু, একেবারে সোজা, একেবারে সরল, মানে একেবারে বলতে একদম শেষ সীমা পর্যন্ত সরলতা, কোনো রকমের কুটিলতা থাকলে নির্বাণ যাওয়া যাবে না, বুঝছেন? সেই জন্য গুরুভান্তে জিজ্ঞেস করেছে, খুব সহজ সরল ভাবে সে সবকিছু আবৃত্তি করে ফেলেছে, বিবৃত করে ফেলেছে, এই ঘটনা। আরে আমি তখন ধরেছি, তখন ছেড়ে দিয়েছি, আমি তখন ধরেছি, তখন বাঁচাইছি, তখন ছেড়ে দিয়েছি, তুই আজকে 2-3 মাস যাবত এটাকে ধরে বসে আছোস। ঘটনা দেখেছে গুরুভান্তের এটা কোনো কিছুতেই কিছু নাই, মানসিকতাতেও নাই, কিন্তু ওই শিষ্য এটাকে আগলে বসে, আমার গুরুভান্তে এরকম, আমার গুরুভান্তে এরকম, আরে 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 শুকিয়ে গেছে। ঘটনা বুঝছেন? এই জন্যই বলা হয়, অনেক সময় যা দেখি, যা শুনি, ঠিক তেমনটা নাও হতে পারে, বুঝছেন? এটা আমার চেতনার উপরে নির্ভর করবে, আপনার চেতনার উপরে নির্ভর করবে, আপনি ঠিক তখন কোন মাইন্ডে কোন কথা, কোন কাজ করেছেন, কোন কথা বলেছেন, কোন অঙ্গভঙ্গি করেছেন, এটা ওই সময়ের মাইন্ডের উপরে নির্ভর করবে। বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারছেন দীপেন বাবু? হ্যাঁ, তাহলে এইভাবে আমাদের প্রত্যেকটা ক্ষণে ক্ষণে আমাদের এই রূপের বিবর্তন হবে কিনা এই চিত্তগুলোর কারণে। এবং এটাও জানেন যে, আপনারা এটাও পড়েছেন, আমাদের ত্রিহেতুকভাবে জন্মগ্রহণ করেছি বটে, ত্রিহেতুকভাবে জন্মগ্রহণ করেছি বটে, কিন্তু করলেও এই চিত্তগুলো সারাক্ষণ আমাদেরকে ফল দিতে পারে। প্রবর্তনকালে ফল দিতে গিয়ে এখনো হাত ঠিক মতো হয় নাই, ওই পঞ্চ প্রসাদ রূপ এখনো ঠিকঠাক মতো গঠিত হয় নাই। গঠিত হওয়ার আগেই
ওই ব্যতিক্রম ওরকম যদি চিত্ত যদি ফল দিয়ে দেয়, দেখবেন যে কানা হয়ে বাইর হয়েছে। এমনি কানা হওয়ার প্রথমবারের কথা ছিল না। এরকম যখন বিপাক দিয়ে দেয়, তখন কানা হয়ে বের হয়, অথবা বড়া হয়ে বের হয়, বুঝলেন? ওই জাতীয় কর্মের বিপাক দিয়ে দিলে, বুঝছেন? এইভাবে নানা জাতীয় কর্মের কারণে ওই ক্ষণ থেকে এই পরিবর্তন হতে হতে চলতে থাকে। এগুলোও মানে পক্ষান্তরে কি কর্মের কারণে এভাবেও পরিবর্তিত হতে থাকে। এখন পুরো পড়লে আবার জিনিসটা আবার একটু বুঝে যাবেন। 12 অকুশল চিত্ত, 8 মহাকুশল এবং 5 রূপগোচর কুশল কর্ম প্রতিসন্ধিক্ষণ হইতে প্রত্যেক চিত্তক্ষণের উৎপত্তি স্থিতি ভঙ্গক্ষণে অর্থাৎ নিরন্তর এই কর্মজ রূপের অবস্থানান্তর বা পরিবর্তন ঘটায়। এমন ছিল এমন হয়ে গেছে, এমন ছিল এমন হয়ে গেছে, এটা পরিবর্তন ঘটাইতে পারে, ঘটিয়ে থাকে এই চিত্তগুলো। 8, 20, 25 এই 25 প্রকার চিত্ত বা 25 প্রকার কর্মও বলতে পারেন। এখানে কর্ম করেছে, বলা হয়েছে। দীপেন বাবু, যেটা প্রশ্ন ছিল এটা ক্লিয়ার হয়েছে? আর কোনো সমস্যা নেই আশা করি। অমিতা বড়ুয়া বলে এখানে 12 অকুশল কর্ম বা অকুশল যে কোনো কাজ এটা বলতে হয়। এখানে 8 মহাকুশল কর্ম। তো এগুলো তো এটা তো কুশল আর এগুলো তো কুশল। 5 রূপগোচর কুশল, এই দুটোটা তো 8 আর 5 এগুলো তো কুশল কর্ম। তো 12 এটা অকুশল কর্ম। তো মানে এই দুটোটা মিলিয়ে মানে ওই কুশলের মধ্যেও হতে পারে আর কর্মের মধ্যে অকুশল কর্মেরও হতে পারে, এইরকম না? এটা বুঝাইছি। ব্যতিক্রম অকুশল কর্ম ফল দিলে ওখানেও মরে যায়, প্রতিসন্ধির পরেও ভিতরে মরে যেতে দেখেছেন না? হ্যাঁ, তো এগুলো মরে যাওয়ার পিছনে এই জাতীয় ব্যাপারও আছে, অথবা আয়ুক্ষয়ের ব্যাপারও আছে, অথবা মায়ের বিভ্রাটের ব্যাপারও আছে, নানা জাতীয় সমস্যা। যাই হোক, আজকে আরো হয়েছে, অনেক দেরি হয়ে গেছে। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম অর্থ সংগ্রহ আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুনরায় অনন্ত চক্রবর্তী সত্যগণকে দান করছি, গুরুভান্তি দেহকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হয়। এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 ও কাশা বন্দামি ভান্তে।